Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা পড়ছিলাম ফার্মাসিউটিক্সের একটা ইম্পর্টেন্ট টেকনিক স্টেরিলাইজেশন প্রসেস। আমরা তার পার্ট 1 কমপ্লিট করেছি, যেহেতু একটা বড় একটা টপিক, তো আমরা কিছু পার্টে ডিভাইড করেছি এবং আমরা সম্পূর্ণ থিওরি কমপ্লিট হলে আমরা এমসিকিউও প্র্যাকটিস করব, যাতে আমরা কি পড়লাম না পড়লাম, আমাদের কতটা নলেজ ক্লিয়ার হলো, কতটা নলেজ গেইন করতে পারলাম, সমস্ত কিছু আমরা অ্যানালাইজ করতে পারি। সো আজকের পার্টে আমরা স্টেরিলাইজেশন যে প্রসেসগুলো আছে তাদের মেকানিজম বা প্রিন্সিপাল এটা অলরেডি আমরা পড়ে নিয়েছি। আজ থেকে আমরা শুরু করব এক একটা করে স্টেরিলাইজেশন প্রসেস। তো ফার্স্ট আমরা পড়ব ফিজিক্যাল স্টেরিলাইজেশন প্রসেস। আর ফিজিক্যাল স্টেরিলাইজেশন প্রসেসে কী কী ছিল? ফিজিক্যাল স্টেরিলাইজেশন প্রসেসের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল সেটা হচ্ছে একটা ড্রাই হিট স্টেরিলাইজেশন, একটা ময়েস্ট হিট স্টেরিলাইজেশন, একটা রেডিয়েশন, তাই তো? তো আমরা এক এক করে শুরু করব ফিজিক্যাল স্টেরিলাইজেশন প্রসেস। তার মধ্যে ফার্স্ট আসছে ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস। আর এই ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেসের প্রিন্সিপাল কি? থার্মাল ইনঅ্যাক্টিভেশন। থার্মাল ইনঅ্যাক্টিভেশন বা কি অক্সিডেশন অফ সেল কনস্টিটিউয়েন্ট। পড়েছি আমরা, না ভুলে গেছো তোমরা? দেখো, থার্মাল ইনঅ্যাক্টিভেশন বা অক্সিডেশন অফ সেল কনস্টিটিউয়েন্ট, ড্রাই হিট স্টেরিলাইজেশনের মেকানিজম বা প্রিন্সিপাল। ময়েস্ট হিটেরও মনে রাখবে কোয়াগুলেশন, ডিন্যাচুরেশন অফ দ্য প্রোটিন, রেডিয়েশনের ডিস্ট্রাকশন, মিউটেশন বলতে পারো বা ডিসঅর্গানাইজেশন, গ্যাসিয়াসের অ্যালকাইলেশন অফ প্রোটিন, ফিল্ট্রেশনের কী হয়? ফিজিক্যাল সেপারেশন। অলরেডি পড়ে নিয়েছি, তো কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নাই। তো সেটাই বললাম, ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস এটা একটা ফিজিক্যাল স্টেরিলাইজেশন একটা স্টেপ, যেখানে প্রিন্সিপাল হয় থার্মাল ইনঅ্যাক্টিভেশন এবং অক্সিডেশন অফ সেল কনস্টিটিউয়েন্ট। এবং এই ড্রাই হিট স্টেরিলাইজেশনের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় কি? হট এয়ার ওভেন। এই যে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি, এই ইমেজটা হট এয়ার ওভেনের একটা ইমেজ। এবং এই ড্রাই হিট স্টেরিলাইজেশনে কী হয়? ড্রাই হিট মানে নাম শুনেই বুঝতে পারছি শুকনো টেম্পারেচার, মানে এর সাথে কোনো ময়েশ্চার থাকে না, তাই তো? এবং এখানে যেহেতু হিটটা ড্রাই হয়, তো হিট মানে প্রচণ্ড হিট এখানে ইউজ করা হয় এবং সেই হিটে পাইরোজেন পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। পাইরোজেন, ঠিক আছে? পাইরোজেনের জন্য আমরা আলাদা লাল টেস্ট পড়েছি বা পড়বো আমরা। তো সেই পাইরোজেন যারা কি হয়, পাইরোজেন কাদেরকে বলে? পাইরোজেন অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন দেয় যে পাইরোজেন কি? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মেটাবলিক বাই প্রোডাক্ট। পাইরোজেন কি? গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ কিন্তু নয়, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মেটাবলিক বাই প্রোডাক্ট। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কী দিয়ে তৈরি হয়? পেপটাইডোগ্লাইকান থেকে, লিপোপ্রোটিন থাকে, লিপোপলিস্যাকারাইড থাকে। তো লিপোপ্রোটিন বা লিপোপলিস্যাকারাইড ইন নেচার হয়ে থাকে এই পাইরোজেন। আমরা পড়েছি অ্যান্টিবায়োটিক যখন পড়ছিলাম, সেখানে আমি বলেছি গ্রাম পজিটিভ কারা হয়, গ্রাম নেগেটিভ কারা হয়। সেখানে দেখিয়েছি যে গ্রাম নেগেটিভে লিপোপলিস্যাকারাইড, লিপোপ্রোটিন প্রেজেন্ট থাকে। তো পাইরোজেন যেহেতু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মেটাবলিক বাইট প্রোডাক্ট, তো এখানেও ওই টাইপের জিনিসই প্রেজেন্ট থাকে। চলো ড্রাই হিট স্টেরিলাইজেশন পড়া যাক। কী লেখা আছে? অল মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং ব্যাকটেরিয়ার স্পোর আর ক্যান বি ডেস্ট্রয় বাই হিট। হিটের কারণে এরা এখানে ব্যাকটেরিয়ার স্পোর, তার সাথে ব্যাকটেরিয়ার স্পোর কি আমি আগের দিনে বলেছিলাম, একটা ভেজিটেটিভ ফর্ম হয়, একটা স্পোর ফর্ম হয়। একটা হচ্ছে ভেজিটেটিভ ফর্ম আর হচ্ছে স্পোর ফর্ম হয়। ভেজিটেটিভ বলতে ব্যাকটেরিয়া আমরা মারছি, দেখো লেখা আছে কিল বা ডেস্ট্রয় করবো। মারবো কাকে? যে জীবিত আছে তাকেই তো মারবো। কেউ যদি মারা যায়, অলরেডি মারা মৃত অবস্থাতে থাকে, তাকে আমি কীভাবে মারবো? তো ব্যাকটেরিয়া জীবিত অবস্থায় থাকে, কিন্তু ভাইরাস কিন্তু জীবিত অবস্থায় থাকে না, ভাইরাস মৃত অবস্থা থাকে। ভাইরাস যখন কোনো হোস্টের আন্ডারে প্রবেশ করে তখন সে অ্যাক্টিভ হয়, তখন সে প্রোটিন তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, নিউক্লিক অ্যাসিড তৈরি করে।
এই কারণে ভাইরাসকে অনেক সময় গোস্ট বলা হয়, বাইরে কোনো নেই, ভেতরে ঢুকলেই অ্যাকশান শো করে। কিন্তু ব্যাকটেরিয়া ওরকম নয়, ব্যাকটেরিয়া সবসময় সে অ্যাক্টিভ থাকে, সে বডিতে সবসময় মাল্টিপ্লিকেশন করে, বডিতে ঢুকে আরও মাল্টিপ্লিকেশন করবে। তো স্পোর হচ্ছে যারা ইনঅ্যাক্টিভ বলতে আর কিছু নয়, ধরো একটা ব্যাকটেরিয়ার ডিম বলতে পারো, সেখান থেকে সে পরে ভেজিটেটিভ ফর্মে আসে। ভেজিটেটিভ ফর্ম বলতে যেখানে পুরো একটা ব্যাকটেরিয়া পুরো সম্পূর্ণ যা যা থাকা দরকার ব্যাকটেরিয়ার মধ্যে, মাইক্রো অর্গানিজমের মধ্যে সমস্ত কিছু প্রেজেন্ট আছে, সে নিজের জন্য এটিপি তৈরি করতে পারে, নিজে সারভাইভ করতে পারে। কিন্তু সে ভেজিটেটিভ ফর্ম তৈরি করার থেকে হয় স্পোর থেকেই তৈরি হয়। আবার এই ভেজিটেটিভ ফর্মকে যখন মেরে দেওয়া হয়, ডিস্ট্রয় করে দেওয়া হয়, কিল করে দেওয়া হয়, তখন যে জায়গাতে ব্যাকটেরিয়া প্রেজেন্ট ছিল সেখানে বিভিন্ন মার্ক প্রেজেন্ট থাকতে পারে, সেই মার্কগুলোকে অনেক সময় স্পোরও বলা হয়ে থাকে। যেখান থেকে আবার যদি সেই স্পোরগুলোকেও যদি আমি না নষ্ট করতে পারি, সেই স্পোর থেকেও আবার ইন ফিউচারে ব্যাকটেরিয়া গ্রোথ হতে পারে। এই কারণে স্পোরকেও নষ্ট করতে হয়, যেইটাই কোথায় হয় স্টেরিলাইজেশন প্রসেস, যেখানে ভেজিটেটিভ ফর্ম তার সাথে স্পোরকেও ডিস্ট্রয় করে দেওয়া হয়। কিন্তু আমরা ডিসইনফেক্টেন্টে কী পড়েছিলাম, কেবলমাত্র ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম বা প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে নষ্ট করে, স্পোরকে ডিস্ট্রয় করে না, কারণ এরা সারফেসে কাজ করে। এদের অ্যাকশন আরও ফাস্ট করতে গেলে আমাদের সারফেসে কাজ করে, আমাদের স্কিনে কাজ করে, তো আমাদের স্কিন ড্যামেজ হতে পারে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হয় এটা, ঠিক আছে। তো ব্যাকটেরিয়া স্পোর ক্যান বি ডিস্ট্রয় বাই হিট, দিস ইজ ডিউ টু অক্সিডেশন অফ সেল কনস্টিটিউট। এর পড়েছি প্রিন্সিপাল কি, অনেক সময় প্রিন্সিপাল দিয়ে কোশ্চেন দেয়, অনেক সময় নয় কিন্তু ইম্পর্টেন্ট প্রিন্সিপাল কীভাবে কাজ করে, অক্সিডেশন করে দেয়। অক্সিডেশন মানে জানি অক্সিডেটিভ স্টেটে নিয়ে চলে যায়। অ্যাকর্ডিং টু ফার্মাকোপিয়া, স্টেরিলাইজেশন বাই হিট বাই ড্রাই হিট ইজ এফেক্টেড বাই হিটিং অ্যাট দ্য টেম্পারেচার 160 ডিগ্রি সেলসিয়াস ফর 2 আওয়ার্স। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করে এক্সামে, দেখো হাইলাইট করা আছে এক্সামে এখানে আমার স্লাইডে। আর আমি এইভাবেই ক্লাস নিই, এইভাবেই পিপিটি তৈরি করি, তোমরা যারা ক্লাস রেগুলার ফলো করো তারা দেখো ইম্পর্টেন্ট যেগুলো পিওআইকিউ দেখা গেছে, যেগুলো ইম্পর্টেন্ট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, সেই জায়গাগুলোকে আমরা হাইলাইট করে রাখি যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে এটা একটা ইম্পর্টেন্ট। তো অনেক সময় কোশ্চেন দেয় যে ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেসে কত টেম্পারেচার ইউজ করা হয়, কত টেম্পারেচার ইউজ করা হয় 160 ডিগ্রি সেলসিয়াস, কত সময়ের জন্য 2 ঘন্টার জন্য ইউজ করা হয়। আর যদি এই টেম্পারেচার আমরা 260 ডিগ্রি করে দিই সেক্ষেত্রে 45 মিনিট রাখলেও হয়ে যাবে। মনে পড়ছে এগুলো, টেম্পারেচার যখন বাড়াচ্ছি সময় আরও কম লাগবে, আমরা ডি ভ্যালু জেড ভ্যালু পড়ে এসেছি, তো কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নয়। যারা দেখো না অবশ্যই পার্ট 1 দেখো, সেখানে আমরা পড়েছি। আর এই ড্রাই হিট স্টেরিলাইজেশনে এত টেম্পারেচার ইউজ করায় যেই টেম্পারেচারে পাইরোজেনও মারা যেতে পারে। পাইরোজেন মারার জন্যে 240 ডিগ্রি সেলসিয়াস 3 to 4 আওয়ার্স, যদি 3 to 4 আওয়ার্সে 240 ডিগ্রি সেলসিয়াস ধরে আমরা ইউজ করি, তাহলে যদি সেখানে পাইরোজেনও থাকে সেগুলোও নষ্ট হয়ে যায়। কোশ্চেন জিজ্ঞেস করে পাইরোজেন মারা যায় কোথায়, ড্রাই হিট, ময়েস্ট হিট, ড্রাই হিটে। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে যা যাক। It is mainly used for sterilization of glassware, pastel, motor, petri dish, ফ্লেক্স, টেস্ট টিউব। তো এই সমস্ত গ্লাসওয়্যার থেকে কোশ্চেন জিজ্ঞেস করা যায়, গ্লাসওয়্যার স্টেরিলাইজেশন করার জন্য কী ইউজ করা হয়, ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস ইউজ করা হয়। এছাড়াও বিভিন্ন পাউডার, যে কোনো পাউডার দেখতে পেলেই সেটা কিন্তু ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেসেই ইউজ করা হয়, যেমন সালফাসিটামাইড, সালফার ডায়াজিন, ক্যালোইন, ট্যাল্ক, জিঙ্ক অক্সাইড, স্টার্চ, এ সমস্ত পাউডার স্টেরিলাইজেশন করার জন্য কোন প্রসেস ইউজ করা হয়, ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস ইউজ করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট। আর কি ইম্পর্টেন্ট, দিস মেথড ইজ নট সুটেবল ফর সার্জিক্যাল ড্রেসিং, রাবার অ্যান্ড প্লাস্টিক গুড। সার্জিক্যাল ড্রেসিংয়ের জন্য কিন্তু এই প্রসেস সুটেবল নয়। সার্জিক্যাল ড্রেসিংয়ের জন্য আমরা ময়েস্ট হিট ইউজ করে থাকি, ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেস। কোশ্চেন জিজ্ঞেস করে, ভালো করে কোশ্চেন পড়বে। যদি কোশ্চেনে দেখো সার্জিক্যাল ড্রেসিং কোন প্রসেস ইউজ করা হয়, তাহলে হবে ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেস। আর যদি কোশ্চেনে থাকে সার্জিক্যাল ড্রেসিং পাউডার, সার্জিক্যাল ড্রেসিং পাউডার
যদি সার্জিক্যাল ড্রেসিং পাউডার কোশ্চেনে থাকে তাহলে আমরা কি আনসার করব? পাউডার মানে কি বললাম? ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস। তখন অ্যান্সার হবে ড্রাই হিট স্টেরিলাইজেশন। এখানে কী কী বায়োলজিক্যাল ইন্ডিকেটর ইউজ করা হয়? ব্যাসিলাস সাবটিলিস ভ্যানিগার, ব্যাসিলাস গ্লোবিগিল, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এটা জিলেটে কোশ্চেন দেখা গিয়েছিলো, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। তো এই সমস্ত বায়োলজিক্যাল ইন্ডিকেটরকে ইউজ করে ইভ্যালুয়েশন করার জন্যে, ভ্যালিডেশন করার জন্যে। এই যে টেকনিক, সেই টেকনিকের ভ্যালিডেশন, ব্যাকটেরিয়ার স্পোর কতটা ডিস্ট্রয় হলো সেইটাকে ইন্ডিকেট করার জন্য বিভিন্ন বায়োলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে ব্যাসিলাস সাবটিলিস ভ্যানিগার, ব্যাসিলাস গ্লোবিগিল, ক্লস্ট্রিডিয়াম টিটেনি এদেরকে ইউজ করা হয়ে থাকে। কোশ্চেন জিজ্ঞাসা করে এখানে আমি মেনশন করেছি। চলো নেক্সট ফিজিক্যাল প্রসেস হচ্ছে ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেস। এখানে ময়েস্ট মানেই বুঝতে পারছি যেখানে ময়েশ্চার প্রেজেন্ট থাকে। আর এর মেন কি হচ্ছে? অটোক্লেভ। এটা একটা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিটা হচ্ছে আমাদের অটোক্লেভ মেশিনের একটা ছবি। তো ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেসে কী বলা হয়েছে? ময়েস্ট হিট স্টেরিলাইজেশন ইজ মোর এফেক্টিভ দ্যান ড্রাই হিট স্টেরিলাইজেশন মেথড। মনে থাকবে তাহলে ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেসটা ড্রাই হিট স্টেরিলাইজেশন যে প্রসেস তার থেকে মোস্ট এফেক্টিভ। আর এফিকেসি কখন কীভাবে হয়? যত কম সময় লাগবে, যত কম সময় ভালো স্টেরিলাইজ করা যাবে। তো এখানে কম সময় লাগে, তো এই কারণে এটা মোস্ট এফেক্টিভ হয়ে গেছে। ঠিক আছে। আর কিসের জন্য কম সময় লাগে? যেহেতু এখানে স্টিম ময়েশ্চার প্রেজেন্ট থাকে, ময়েশ্চার, তার কারণে কী হচ্ছে? দিস ইজ ডিউ টু ফ্যাক্ট দ্যাট স্টিম হ্যাজ মোর পেনিট্রেশন পাওয়ার দ্যান ড্রাই হিট। ক্লিয়ার? স্টিম যে সেল কনস্টিটিউয়েন্ট যে সারফেসে ইউজ করছি আমরা, সেখানে স্টিম ইজিলি পেনিট্রেট করতে পারবে ড্রাই হিটের তুলনায়। ড্রাই হিট পেনিট্রেশন করতে পারবে না, কিন্তু যদি আমরা স্টিমের সাথে হিটকে দিই সে পেনিট্রেশন ইজিলি করতে পারবে। এই কারণে এই পেনিট্রেশন পাওয়ারের জন্য স্টিমের এই ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেসের এফিকেসি আরও বেড়ে গেছে। কার তুলনায়? ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেসের তুলনায়। অ্যান্ড থার্মাল ক্যাপাসিটি অফ স্টিম ইজ মোর দ্যান থার্মাল ক্যাপাসিটি অফ ড্রাই হিট। ঠিক আছে। এফিকেসি 500 টাইমস মোর দ্যান ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস। ঠিক আছে। তাহলে ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেসের যে এফিকেসি ড্রাই হিটের তুলনায় কত গুণ বেশি? 500 গুণ বেশি। দিস মেথড ইজ ভেরি ইউজ ফর কিলিং ব্যাকটেরিয়ার স্পোর। তো ব্যাকটেরিয়ার স্পোরকে ডিস্ট্রয় করার জন্য ড্রাই হিটের তুলনায় ময়েস্ট হিটকে বেশি ইউজ করা হয়। ড্রাই হিটও ব্যাকটেরিয়ার স্পোরকে ডিস্ট্রয় করে, কিন্তু ওখানে টাইমটা বেশি লেগে যায়। সেই টাইম কম করা এবং এফিকেসি বেশি হওয়ার জন্য ব্যাকটেরিয়ার স্পোর যখন রিমুভের কোশ্চেন আসে, সেই সময় আমরা ড্রাই হিটের তুলনায় প্রেফার কাকে বেশি করি? ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেসকে বেশি প্রেফার করি। ঠিক আছে। যার একটা মেন মেশিন হচ্ছে আমাদের অটোক্লেভ মেশিন। এবং এখানে যেমন ওখানে আমরা পড়লাম 160 ডিগ্রি সেলসিয়াস 2 ঘন্টার জন্য ইউজ করা হয় ড্রাই হিট, সেরকম ময়েস্ট হিটেরও কিছু ক্যাপাসিটি আছে। যেমন আমরা দেখছি যদি 115 থেকে 118 ডিগ্রি সেলসিয়াস আমরা টেম্পারেচার ইউজ করি, তখন আমরা হোল্ডিং টাইম থাকবে 30 মিনিট। এগুলো মিনিট। ঠিক আছে, 30 মিনিট। এবং প্রেসার 10 LLB। এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন জিজ্ঞেস করে, প্রেসার অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে। 115 থেকে 118 যদি আমরা হোল্ডিং টেম্পারেচার ইউজ করি, কত মিনিট রাখতে হবে? হোল্ডিং টাইম 30 মিনিট। যদি আবার টেম্পারেচার আমরা বাড়াই তাহলে অবভিয়াসলি কম সময় লাগবে। আমরা পড়েছি ডি ভ্যালু জেড ভ্যালু, তো এইভাবেই তো ক্যালকুলেট করেছিলাম। যদি 121 থেকে 124 হয় 15 মিনিট সময় লাগবে, এবং টেম্পারেচার প্রেসার লাগবে 15 LLB। এবং এইটা সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং কোশ্চেনও বেশি এইটাই দেখা যায় যে 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 মিনিট এবং 15 LLB এই প্রেসার ইউজ করা হয়। কিন্তু আমাদেরকে সবই পড়ে রাখতে হবে। তার সাথে 126, 129-এর 10 মিনিট, 20 আর 134। যত টেম্পারেচার আমরা বাড়তে শুরু করব তত সময়ও কম লাগতে শুরু করবে, তাই তো? সেটাই এখানে। তাহলে এটা কিসের? ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেসের। এখানেও বায়োলজিক্যাল কিছু ইন্ডিকেটর ইউজ করা হয়, যেমন ব্যাসিলাস, থার্মোফিলিয়াস, ক্লস্ট্রিডিয়াম, স্পোরোজেরাস, এ সমস্তকে বিভিন্ন বায়োলজিক্যাল ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয়ে থাকে আমাদের ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেসে।
এবং আর এটা কিসের প্রসেস? অটোক্লেভের একটা স্টেপ, ঠিক আছে। আর এটা কিসের? অটোক্লেভ বলে দিলাম। দিস মেথড ইজ ইউজড ফর স্টেরিলাইজেশন অফ সার্জিক্যাল ড্রেসিং অ্যান্ড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। সার্জিক্যাল ড্রেসিংয়ের জন্য প্রথমেই বললাম ময়েস্ট হিট, যদি সার্জিক্যাল ড্রেসিং পাউডার থাকে, পাউডার থাকলে ড্রাই হিট, ঠিক আছে। কন্টেনার্স ক্লোজার আর স্টেরিলাইজড বাই অটোক্লেভ। দিস ইজ নট সুটেবল ফর স্টেরিলাইজেশন অফ পাউডার্স অ্যান্ড অয়েল। বুঝতে পারলাম, পাউডার অ্যান্ড অয়েলের জন্য কি ইউজ করা হয়? হট এয়ার ওভেন। হট এয়ার ওভেন মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেস, পাউডার এবং অয়েল জাতীয় যে সমস্ত জিনিস আছে তাদের যদি স্টেরিলাইজেশন করা হয় তখন কিন্তু এটা সুটেবল হবে না, ডিউ টু ময়েশ্চার পাউডারকে কী করে দিতে পারে? হাইগ্রোস্কোপিক করে দিতে পারে, হাইগ্রোস্কোপিক পাউডার থাকতে পারে, এই কারণে পাউডার আর অয়েলের জন্য ইউজ করা হয় না। ইউজড লার্জ ভলিউম প্যারেন্টাল অ্যাকোয়াস প্রিপারেশন। কোশ্চেনে দেখা গেছিলো লার্জ ভলিউম প্যারেন্টাল অ্যাকোয়াস প্রিপারেশনের স্টেরিলাইজেশন প্রসেসে কোন পদ্ধতি ইউজ করা হয়? কোন পদ্ধতি? ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেসের অটোক্লেভ ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার? চলো নেক্সট, আমাদের ময়েস্ট হিটটা একটা ছিল অটোক্লেভ, যেখানে 100 ডিগ্রি টেম্পারেচারের কি বেশি টেম্পারেচার ইউজ করা হয়ে থাকে। এরপর হচ্ছে টান্ডানাইজেশন, যেখানে কি ইট ইজ অলসো কল্ড মার্জিনাল স্টেরিলাইজেশন বা ফ্র্যাকশনাল স্টেরিলাইজেশন প্রসেস। অলসো কল্ড, যখনও যেসব জায়গায় অলসো কল্ড দিয়ে আদার্স যাদের নাম আছে, এক্সট্রা নাম, সেই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, কোশ্চেন জিজ্ঞেস করে। তাহলে টান্ডানাইজেশন যে প্রসেস, সেই প্রসেসটার আর দুটো নামে পরিচিত। কি কি নামে? মার্জিনাল স্টেরিলাইজেশন প্রসেস বা ফ্র্যাকশনাল স্টেরিলাইজেশন প্রসেস নামে পরিচিত, ঠিক আছে। কারণ আমি আমার এক্সাম্পল হিসেবে বলছি, আমি টান্ডানাইজেশনকে জানতাম কেবলমাত্র ফ্র্যাকশনাল স্টেরিলাইজেশন প্রসেস হিসাবে, কিন্তু একবার পরীক্ষায় একটা মার্জিনাল স্টেরিলাইজেশন প্রসেস অপশান ছিল, আমি কিন্তু জানা ছিল না। পরে এসে যখন আমি স্টাডি করি ফের, তখন আমি দেখতে পাই যে মার্জিনাল স্টেরিলাইজেশন প্রসেসকেই টান্ডানাইজেশন বলা হয়। তো তোমাদের যাতে সেই ভুলগুলো না হয় তার জন্য হাইলাইট করে দিও। দিস মেথড ওয়াজ ভেরি ইউজড ফর স্টেরিলাইজেশন অফ কালচার মিডিয়া। তাহলে কালচার মিডিয়া স্টেরিলাইজ করার জন্য কোন প্রসেস ইউজ করা হয়? টান্ডানাইজেশন প্রসেস। ইন দিস মেথড সলিউশন টু বি স্টেরিলাইজ ইজ প্যাকড অ্যান্ড সিল্ড ইটস ফাইনাল কন্টেনার। যদি কোনো কন্টেনার প্যাকড কন্টেনার হয় বা সিল কন্টেনার হয়, তাদের স্টেরিলাইজেশন করার জন্যও আমরা টান্ডানাইজেশন প্রসেস ইউজ করতে পারি। ক্লিয়ার? যেখানে 100 ডিগ্রি সেলসিয়াস 20 মিনিটের জন্য অ্যালাউ করা হয়, মানে 100 ডিগ্রি টেম্পারেচারে করা হয়। এখানে 100-র বেশি হলে অটোক্লেভ ইউজ করতে হবে। আর টান্ডানাইজেশনে কত টেম্পারেচার ইউজ করা হয়? 100 ডিগ্রি সেলসিয়াস 20 মিনিটের জন্য ইউজ করা হয়, followed by incubation 37 degree Celsius overnight for another 2 successive days, টোটাল 3 successive ডেজের জন্য। তাহলে এরকম কোশ্চেন যায়, টান্ডানাইজেশন প্রসেস কত দিনের জন্য করা হয়? 3 successive days। কত ডিগ্রি? প্রথম দিন 100 ডিগ্রি সেলসিয়াস 20 মিনিট এবং তারপরের দিনে 37 ডিগ্রি সেলসিয়াস করে ওভারনাইট, এইভাবে অ্যানাদার 2 successive days করতে হয়, মানে টোটাল 3 দিন সময় লাগে। তাহলে টান্ডানাইজেশন প্রসেস কত দিন ধরে হয়? 3 দিন ধরে হয়। কত টেম্পারেচার ইউজ করা হয়? 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করা হয়, যেখানে কালচার মিডিয়ামের স্টেরিলাইজেশন প্রসেস করা হয়। এবং এছাড়াও যদি কোনো জিনিসের স্টেরিলাইজেশন দরকার পড়ে, যে জিনিসটা অলরেডি প্যাকড হয়ে আছে বা সিল্ড হয়ে আছে, তো সেইটার স্টেরিলাইজ করার জন্যেও আমরা এই টান্ডানাইজেশন প্রসেসকে ইউজ করতে পারি, যার অ্যানাদার নাম কি? মার্জিনাল স্টেরিলাইজেশন প্রসেস বা ফ্র্যাকশনাল স্টেরিলাইজেশন প্রসেস। এরপর হচ্ছে পাস্তুরাইজেশন, যেটা লুইস পাস্তুর আমাদের ডিসকভার করেছিলেন। ইট ইজ পার্সিয়াল স্টেরিলাইজেশন মেথড। তাহলে পার্সিয়াল স্টেরিলাইজেশন প্রসেস এক্সাম্পল কি? পাস্তুরাইজেশন। দিস মেথড হুইচ ইজ ইউজ টু মেক মিল্ক সেফ অলসো ইমপ্রুভ ইটস কিপিং প্রপার্টিস। মিল্কের জন্য মেনলি ইউজ করা হয়ে থাকে। দিস প্রসেস কিল 97 to 90% মাইক্রো অর্গানিজম। পুরোপুরি কিল করে না, এখানে পার্সিয়াল স্টেরিলাইজেশন প্রসেস বলা হয়, 97 to 99%। কিন্তু আমরা স্টেরিলাইজেশন প্রসেসের ডেফিনেশনেই কী বলেছি? এটা একটা অ্যাবসোলিউট কন্ডিশন, যেখানে কমপ্লিট রিমুভাল বা ডিস্ট্রাকশন করা হয় ভেজিটেটিভ ফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ স্পোর। পুরোপুরি মেরে দেওয়া হয় যত ব্যাকটেরিয়া, যত মাইক্রো অর্গানিজম, তার স্পোর যা যা প্রেজেন্ট আছে ওখানে, সমস্ত কিছুকে ডিস্ট্রয় করে দিয়ে
ফ্রি করে দেওয়া হয়, মাইক্রো অর্গানিজম ফ্রি। আমরা কোনো অবজেক্টকে করতে পারি, কোনো আর্টিকেলকে করতে পারি, কোনো রুমকেও স্টেরাইজ করতে পারি, স্টেরাইল রুম তৈরি করতে পারি যেখানে প্যারেন্টাল অপথ্যালমিক প্রোডাক্ট তৈরি করা হয়। কিন্তু এই পাস্তুরাইজেশন টেকনিকে সম্পূর্ণভাবে সমস্ত মাইক্রো অর্গানিজমকে কিল করা যায় না। 97 to 90% কিল হয়, কারণ এখানে টেম্পারেচার 100°C কম ইউজ করা হয়। এই কারণে একে পার্সিয়াল স্টেরিলাইজেশন প্রসেস বলা হয়, তাই তো। বাট ইট ডাজ নট কিল ব্যাকটেরিয়া স্পোর, এখানে কিন্তু ব্যাকটেরিয়া স্পোর কিল হয় না, বুঝতে পারলে, যেহেতু টেম্পারেচার কম। ইম্পর্ট্যান্ট পয়েন্ট, দিস মেথড ইউজড ফর পাস্তুরাইজেশন মিল্কের পাস্তুরাইজেশন। এখানে পাস্তুরাইজেশন দুটো প্রসেস আছে, একটা হচ্ছে হোল্ডার মেথড, একটা হচ্ছে ফ্লাশ মেথড। এই পাস্তুরাইজেশন টেকনিক দুটো প্রসেসে ডিভাইড, একটা হচ্ছে হোল্ডার মেথড, একটা হচ্ছে ফ্লাশ মেথড। হোল্ডার মেথডে কত টেম্পারেচার ইউজ করা হয়? 62.8°C ফর 30 মিনিট। আর ফ্লাশ মেথডে 71.6°C ফর 15 সেকেন্ড। দিস মেথড কিল অল টাইপ অফ ব্যাকটেরিয়া ইনক্লুডিং মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যে আমাদের টিবি কজ করে, অ্যান্ড দেন কুইকলি কুল। এবং ফ্লাশে কী হয়, এই টেম্পারেচার ইউজ করার পর সঙ্গে সঙ্গে কুল করে নেওয়া হয়। তাহলে পাস্তুরাইজেশন টেকনিক দুটো আরও স্টেপে বিভক্ত, একটা হচ্ছে হোল্ডার মেথড, একটা হচ্ছে ফ্লাশ মেথড। কোশ্চেন জিজ্ঞেস করে তাই আমি মেনশন করেছি, নাহলে আমি এক্সট্রা জিনিস অযথা মেনশন করিনি, তোমরা জানো। যদি কোশ্চেন দেখা যায় তখন পরে আবার নতুন ভিডিওতে নতুন সিরিজে আবার আপডেট করা হবে, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট যেখান থেকে কোশ্চেন দেখা যায়। তো পাস্তুরাইজেশন টেকনিক দুটো আরও ফার্দার প্রসেসে ডিভাইডেড, একটা হচ্ছে হোল্ডার মেথড যেখানে 62.8°C 30 মিনিট, আর একটা কি ফ্লাশ মেথড যেখানে 71.6°, এটা কিন্তু পয়েন্ট আছে, 71.6°C ফর 15 সেকেন্ড। এখানে ব্যাকটেরিয়ার স্পোরকে কিল করা পসিবল নয়। লুইস পাস্তুর ডিসকভার করেছেন মেনলি মিল্ককে ব্যাকটেরিয়া ফ্রি করার জন্য, মিল্ককে সেভ করার জন্য ইউজ করা হয় এই আমাদের পাস্তুরাইজেশন টেকনিক, যেখানে 100°C কম টেম্পারেচার ইউজ করা হয়ে থাকে। এরপর আসছে রেডিয়েশন স্টেরিলাইজেশন। রেডিয়েশন স্টেরিলাইজেশন একটা আমাদের ফিজিক্যাল স্টেরিলাইজেশন প্রসেসেরই একটা নেম, যেটা অ্যানাদার নেম কি কোল্ড স্টেরিলাইজেশন। তাহলে কোল্ড স্টেরিলাইজেশন কাকে বলা হয়? রেডিয়েশন স্টেরিলাইজেশন অ্যানাদার নাম হচ্ছে কোল্ড স্টেরিলাইজেশন, যেখানে দুটো টাইপের হয়, স্টেরিলাইজেশন বাই আলট্রাভায়োলেট রে আর নাহলে আয়োনাইজেশন রেডিয়েশন, যেমন আলফা রে, গামা রে ইউজ করা হয়, তাই তো আমরা পড়েছি। একটা নন আয়োনাইজেশন, একটা আয়োনাইজিং। আয়োনাইজিংয়ে কী ইউজ করা হয়? আলফা রে, গামা রে। আর নন আয়োনাইজিংয়ে ইউভি রেকে ইউজ করা হয়ে থাকে। Ionizing radiation is more powerful and efficient as a sterilizing agent than ultraviolet ray. ক্লিয়ার? তাহলে এই আলফা রে, গামা রে এদের দ্বারা যে স্টেরিলাইজেশন করা হয় সেটা মোর পাওয়ারফুল এবং মোর এফিসিয়েন্ট কার তুলনায়? আলট্রাভায়োলেট রের তুলনায়। গামা রে আর প্রডিউস ফ্রম রেডিও আইসোটোপ সাচ অ্যাজ কোবাল্ট-60। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই যে আয়োনাইজেশন টেকনিকে যে আয়োনাইজ করা হয়, যে আলফা রে, গামা রে তৈরি করা হয়, তার জন্য কি ইউজ করা হয়? কোবাল্ট-60কে ইউজ করা হয়, কোবাল্ট-60। ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার রিপিটেডভাবে বিভিন্ন এক্সামে দেখা গেছে। কিন্তু এই সিজিয়াম-137 এটা কিন্তু কোশ্চেন হিসাবে আজ অবধি দেখা যায় না, কিন্তু এইটাকে ইউজ করা হয়, তো তোমরা এটাও মনে রাখতে পারো। The antimicrobial activity of UV ray depends on its wavelength. Its maximum 265 nanometer wavelength. ম্যাক্সিমাম দেখা যায় 265 ন্যানোমিটার ওয়েভলেন্থে। আর কিসে ইউজ করা হয়? এর অ্যাপ্লিকেশান কি? প্লাস্টিক সিরিঞ্জ, সার্জিক্যাল ব্লেড, অ্যাডহেসিভ ড্রেসিং, অলসো ইউজ স্টেরিলাইজড অফ বোন টিস্যু। দিস ইউজফুল থার্মোলাইবাল মেডিকামেন্টের জন্য ইউজফুল। দিস মেথড ইজ সুটেবল ফর অল টাইপ অফ ম্যাটেরিয়াল সাচ অ্যাজ ড্রাই, ময়েস্ট অ্যান্ড ফ্রোজেন। অল টাইপের ম্যাটেরিয়ালের জন্য সুটেবল হচ্ছে আমাদের এই রেডিয়েশন স্টেরিলাইজেশন প্রসেস, যেখানে বিভিন্ন প্লাস্টিক সিরিঞ্জ, সার্জিক্যাল ব্লেড, এই সমস্ত জিনিস বিভিন্ন হসপিটাল ইউজ করা হয়ে থাকে, হসপিটাল ফর্মুলাতে, কিন্তু রেডিয়েশনের জন্য ততটা সেফ নয়। ক্লিয়ার? জাস্ট এটা একটা ড্রব্যাকের। এরপর হচ্ছে গ্যাসিয়াস স্টেরিলাইজেশন। গ্যাসিয়াস স্টেরিলাইজেশন বলতে আমরা কী বুঝি? কেমিক্যাল স্টেরিলাইজেশন। তো কেমিক্যাল স্টেরিলাইজেশন দুটো টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেস, একটা হচ্ছে লিকুইড। তো সেই কেমিক্যাল স্টেরিলাইজেশন এখানে প্রিন্সিপাল কী ছিল? মনে করার চেষ্টা করো, গ্যাসিয়াস স্টেরিলাইজেশনের প্রিন্সিপাল কী?
অ্যালকাইলেশন, তাই তো অ্যালকাইলেশন। আর রেডিয়েশনের প্রিন্সিপাল কী ছিল? মিউটেশন বা ডিসঅর্গানাইজেশন। আর ময়েস্টিসটা কী ছিল? কোয়াগুলেশন। আর ড্রাই হিটের থার্মাল ইনঅ্যাক্টিভেশন বা অক্সিডেশন অফ সেল কনস্টিটিউয়েন্ট। ইন ওল্ডার ডে formaldehyde was very commonly used, but now it has been replaced by ethylene oxide. আগে ফর্মালডিহাইডকে বেশি ইউজ করা হতো গ্যাসিয়াস স্টেরিলাইজেশন, এখন সেটাকে রিপ্লেস করা হয়েছে কি ইথিলিন অক্সাইড ইটিও দ্বারা রিপ্লেস করে দেওয়া হয়েছে। বিটা প্রোপাইল্যাকটন ইজ নিউলি কেমিক্যাল হুইচ ইজ অলসো বি ইউজড অ্যাজ স্টেরিলাইজিং এজেন্ট। এখন নতুন একটা উঠেছে সেটা হচ্ছে বিটা প্রোপাইল্যাকটন, কিন্তু বেশিরভাগ ইথিলিন অক্সাইডকে ইউজ করা হয়, কিন্তু তারও কিছু ড্রব্যাক আছে, আমরা পড়বো। দেখো প্রথমে ফর্মালডিহাইড সম্পর্কে জেনে নিই। ফর্মালডিহাইড কি? ইট ইজ এ অ্যালকালাইটিং এজেন্ট ইউজড in hospital equipment, is also used for fumigation of empty room after infection disease. রুমকে ফামিগেশন করার জন্য প্রথম দিনেই বলেছিলাম, রুম ফামিগেশন করার জন্য গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেসকেই ইউজ করা হয়। ফর্মালডিহাইড ইজ ইনফেরিয়র টু ইথিলিন অক্সাইড ডিউ টু ফলোয়িং রিজন। ইট হ্যাজ উইক পেনিট্রেশন পাওয়ার। আমরা এই মাত্র দেখলাম ময়েস্টিস্ট এই কারণে ড্রাই হিটের তুলনায় বেশি এফেক্টিভনেস হয়ে থাকে, কারণ তার ময়েস্টের সাথে হিটের পেনিট্রেশন পাওয়ার বেশি হয়, অ্যারাউন্ড 500 গুণ বেশি ড্রাই হিটের তুলনায়। সেরকম এই ফর্মালডিহাইডের উইক পেনিট্রেশন পাওয়ারের জন্য একে এখন বেশি ইউজ করা হয় না। ইট ইজ ডিফিকাল্ট টু মেনটেন হাই কনসেন্ট্রেশন ইন দ্য অ্যাটমসফিয়ার, এটা একটা রিজন। আর কি ইটস রিকোয়ার হাই হিউমিডিটি টু বি অ্যান এফেক্টিভ স্টেরিলাইজিং এজেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট এমসের কোশ্চেন পেপারে দেখা গিয়েছিল, যে ফর্মালডিহাইডের মধ্যে হাই হিউমিডিটি প্রয়োজন হয় তার এফেক্টিভনেসকে বাড়ানোর জন্য, হাই হিউমিডিটি দরকার হয়। তার সাথে এটা ইরিটেটিং হয়ে থাকে রেসপিরেটরি ট্র্যাকের জন্যে, ডিফিকাল্ট টু রিমুভ অ্যাবজর্ব। এটা যদি কোনো জায়গাতে আবার অ্যাবজর্ব হয়ে যায় সেখান থেকে রিমুভ করতে বেশি ডিফিকাল্ট থাকে, রিমুভ করা পসিবল হয় না। কারণ তো গ্যাস তো আমরা যখন স্টেরিলাইজেশন প্রসেসে ইউজ করব গ্যাসকে, তো সেই গ্যাস আমাদের ওই জায়গাতে যা যা জিনিস আছে তার মধ্যে অ্যাবজর্ব হতে শুরু করবে, ডিফিউশন হয় গ্যাসের, আমরা পড়েছি। তো যদি অ্যাবজর্ব হয়ে যায় তো সেখান থেকে রিমুভ করা যায় না, ক্লিয়ার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট উইক পেনিট্রেশন পাওয়ার আর এই হাই হিউমিডিটির জন্যে ফর্মালডিহাইডের জায়গায় ইউজ করা হয় ইথিলিন অক্সাইডকে, ইটিওকে। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, আমি বারবার বলছি এমসের কোশ্চেন পেপারে রিসেন্ট যে এমসের এক্সাম হয়েছিল সেখানে কোশ্চেনটা দেখা গিয়েছিল। নেক্সট ইথিলিন অক্সাইডের পর আসো, ইটিও। ইথিলিন অক্সাইড ইট ইজ কালারলেস গ্যাস অ্যাট রুম টেম্পারেচার, ইট ক্যান বি লিকুইফাই ইজিলি। লিকুইফাই হয়ে গেলে পেনিট্রেশন পাওয়ারও বাড়তে শুরু করবে। লিকুইড বয়েলস অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 10.8 ডিগ্রি সেলসিয়াস। ইট ইজ হাই ইনফ্লামেবল সো অ্যাডমিক্সড উইথ কার্বন ডাইঅক্সাইড। এই পয়েন্ট ইম্পর্টেন্ট। ইথিলিন অক্সাইড একটা ড্রব্যাক হচ্ছে এটা হাই ইনফ্লামেবল হয়ে থাকে, তো এই কারণে একে কার্বন ডাইঅক্সাইডের সাথে মিক্সড করে তবে স্টেরিলাইজেশন প্রসেসে ইউজ করে। শুধু কার্বন ডাইঅক্সাইড নয়, ডাইক্লোরোফ্লোরোমিথেন, ট্রাইক্লোরোফ্লোরোমিথেন এদের সাথেও মিক্সড করা যেতে পারে ইথিলিন অক্সাইডকে ফর স্টেরিলাইজেশন পারপাস। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এফিকেসি অফ ইথিলিন অক্সাইড কী কী আছে? ক্যান বি ডান অ্যাট রুম টেম্পারেচার করা যায়। ইট ইজ ভেরি এফেক্টিভ ইন কনসেন্ট্রেশন বিটুইন 200 mg to 1 gram per liter. Some moisture is necessary to sterilize the material by ethylene oxide. ethylene oxide এরও স্টেরিলাইজেশন প্রসেস পারফর্ম করার জন্যে কি কিছু ময়েশ্চারের রিকোয়ারমেন্ট হয়। The some moisture is necessary to sterilize the material by ethylene oxide. যদি ইথিলিন অক্সাইডের দ্বারা কোনো প্রসেসকে আমরা স্টেরিলাইজ করি গ্যাসিয়াস প্রসেসে বা কেমিক্যাল প্রসেসে, যদি ইথিলিন অক্সাইডকে আমরা ইউজ করে থাকি তাহলে কি একটু ময়েশ্চারের রিকোয়ারমেন্ট হতে পারে, যেটাও এমসের কোশ্চেন পেপারে দেখা গেছিলো। একই সাথে স্টেটমেন্ট কোশ্চেন ছিল, সেই স্টেটমেন্ট কোশ্চেনে দেখা গিয়েছিল 40 to 50% ময়েশ্চার ইজ নেসেসারি টু হ্যাভ ম্যাক্সিমাম এফিকেসি। যদি ম্যাক্সিমাম এফিকেসি শো করে ইথিলিন অক্সাইড, সেক্ষেত্রে 40 থেকে 50% ময়েশ্চারের প্রয়োজন হবে, কারণ এর এফিকেসিকে একটু বাড়ানোর জন্য ময়েশ্চারের রিকোয়ারমেন্ট হয়। ইট হ্যাজ penetration power, high penetration power. It has high penetration power.
আর কি এক্সট্রা পয়েন্ট আছে, বিটা প্রোপাইল্যাকটন ইজ 25 টাইমস মোর অ্যাক্টিভ ডিসইনফেক্ট্যান্ট দ্যান ফর্মালডিহাইড এবং 400 টাইমস মোর অ্যাক্টিভ দ্যান ইথিলিন অক্সাইড, যেটা নতুন তৈরি হয়েছে একটা গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেস। বিটা প্রোপাইল্যাকটন ইজ মোর এফেক্টিভ গ্যাসিয়াস এজেন্ট। ক্লিয়ার? তো বিটা প্রোপাইল্যাকটন 25 টাইমস মোর অ্যাক্টিভ ডিসইনফেক্ট্যান্ট দ্যান ফর্মালডিহাইড এবং ইথিলিন অক্সাইডের তুলনায় 4000 গুণ বেশি অ্যাক্টিভ এই বিটা প্রোপাইল্যাকটন, কারণ এটা নতুন একটা জেনারেশন নতুনভাবে তৈরি করা হয়েছে। এরপর আমরা এই ফিল্টার মিডিয়াম, এখান থেকেও বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করে যে হেপা ফিল্টার প্রসেস মেকানিক্যাল স্টেরিলাইজেশন প্রসেসের এক্সাম্পল হচ্ছে ফিল্টার মিডিয়াম, যেখানে ফিজিক্যালি সেপারেশন করা হয়, যার প্রিন্সিপাল কি ফিজিক্যাল সেপারেশন, যেখানে এই বিভিন্ন টাইপের ফিল্টার মিডিয়াম ইউজ করা হয়ে থাকে। এবং এই ফিল্টার মিডিয়ামগুলো কি দিয়ে তৈরি সেটা কোশ্চেন জিজ্ঞেস করে, শুধু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নয়, জিলেট এক্সামেও দেখা যাচ্ছে। তোমরা যদি জিলেটের পিওয়াইকিউ স্টাডি করো, আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখানে তোমরা নিজেরাই দেখতে পাবে যে জিলেটের কোশ্চেন পেপারে হেপা ফিল্টার, মেমব্রেন ফিল্টার ক্যাডেল, এ সমস্ত কোশ্চেনগুলো দেখা গেছে অলরেডি। হেপা ফিল্টার কী দিয়ে তৈরি হয়, অ্যাসবেস্টস বা গ্লাস দিয়ে তৈরি হয়। মিলিপোর ফিল্টার, সেলুলোজ এস্টার। সিঞ্চ ফিল্টার, অ্যাসবেস্টস, উড, সেলুলোজ। কার্মিক ফিল্টার, প্রোক্লিনিন বা কিসেল গরু দিয়ে। স্নিটার গ্লাস ফিল্টার, ব্রোসিলিকেট গ্লাস। স্নিটার মেটাল ফিল্টার, স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। মেমব্রেন ফিল্টার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাসিলোজ অ্যাসিটেট বা সেলুলোজ নাইট্রেট দিয়ে তৈরি। অ্যাসবেস্টস তৈরি হয় ম্যাগনেসিয়াম সিলিকেট দিয়ে। ফিল্টার কেডেল তৈরি হয় কিসেল গুড় দিয়ে। এই চারটে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে রিপিটেড কোশ্চেন দেখা যায়। ফিল্টার মিডিয়াম, যেটা মেকানিক্যাল স্টেরিলাইজেশন প্রসেসে ইউজ করাই। হেপা বলতে হাই এফিকেসি পার্টিকুলেট এয়ার ফিল্টার, এর এফিকেসি সব থেকে বেশি। আমরা একদিন হেপা ফিল্টার নিয়ে নেক্সট ক্লাসে স্টাডি করব। ক্লিয়ার? তো এরপর আমাদের আর কিছু এই স্টেরিলাইজেশন প্রসেসে এই বায়োলজিক্যাল ইন্ডিকেটর বা আর ইউজেস কোথায় কোথায় হয় একসাথে একটা আমরা টেবিল পড়ে নেব, যাতে সুবিধা হয় এখানে ওখানে খোঁজার থেকে। তারপর আমরা সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করতে শুরু করব, যেটা আমাদের মেন টার্গেট, থিওরি প্লাস এমসিকিউ, যাতে কনসেপ্টও ক্লিয়ার হয় আর আমরা কনসেপ্ট পড়ে নিজেরাই কোশ্চেনের অ্যান্সারও দিতে পারি। ঠিক আছে? তো আজকের ক্লাস এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। জয় হিন্দ।